দেখুন, আপনাদের গতকাল একটি বিষয় নিয়ে অবহিত করেছিলাম যে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার করে একাংশ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে লক্ষ্য করে অত্যন্ত কুৎসিত বিকৃত তথ্য, মিথ্যা, ডাহা মিথ্যা এসব পোস্ট করছে। একটি ছবি দেখিয়েছিলাম, পোস্ট হচ্ছে নানা রকম বিকৃত মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবে, সঙ্গে বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, মা লতা বন্দ্যোপাধ্যায়। তো এইসব নিয়ে একটা কুৎসিত ব্যক্তি আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের পাশে যিনি থাকেন, মানুষ যাকে আগলে রাখে, মানুষ যাকে ভালোবাসে, মানুষ যাকে সম্মান করে, ভোটে হারাতে পারে না, এইসব করতে গেছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবকেও ছাড় দিচ্ছে না। একে তো যখন পহেলগাঁও পরবর্তী সময়ে দেশ যাতে এক থেকে লড়াই করে, সেনা জওয়ানদের পাশে থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, রাজ্য সরকার এবং দল কেন্দ্রের পাশে থাকবে দেশের স্বার্থে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে ভারতবর্ষের কণ্ঠ প্রতিধ্বনিত করছেন বিশ্বের দরবারে। সেই সময় রাজনীতি করতে আসছে বাংলায়, সেই সময় নরেন্দ্র মোদী, অমিত শাহ, সৌজন্যের বালাই নেই। আর এই সময়টা ধরেই এই ধরনের একটা মেলাইন করার ক্যাম্পেন। আবার এক প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ, তাঁর লেখা নাকি একটি বই নিয়ে এই বিরোধীরা সব নানা রকম বিকৃত প্রচার করছে। প্রথমত ওখানে একটা আইনি সমস্যা আছে, যারা সব পোস্ট করছে খোঁজ নিয়ে নেবেন স্টে আছে না নেই, আইনি বিপদে পড়বেন কি পড়বেন না। কিন্তু খুব স্পষ্ট করে বলতে চাই যে প্রাক্তন বিধায়ক দীপক ঘোষ, যার এই বই নিয়ে এরকম একটা রটনা এই কুৎসার উপাদান হিসেবে ব্যবহৃত হচ্ছে, বধূ নির্যাতনে অভিযুক্ত দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা মিথ্যায় বিদ্ধ করার ভূমিকা নিয়ে সিপিএম এর পুলিশের কাছ থেকে রেহাই পেয়েছিলেন অ্যারেস্ট থেকে। দীপক ঘোষের কেস নাম্বার যেটা আলিপুর কোর্টে উঠেছিল, কেস নাম্বার CGR 1836/98, কেস নাম্বার 142 ডেটেড 20/6/1998। আলিপুর কোর্টে এই মামলাটি নথিভুক্ত ছিল। দীপক ঘোষের বিরুদ্ধে বধূ নির্যাতন এবং এ সংক্রান্ত অভিযোগগুলি এনেছিলেন তার নিজের পুত্রবধূ শম্পা ঘোষ, যিনি একজন কৃতি শিল্পী। গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা ছবিতে শত্রুঘ্ন সিনহার সঙ্গে যাকে লিড রোলে ছিলেন এই শম্পা ঘোষ, এর বিরুদ্ধে ব্যাপক অভিযোগের জন্য পুলিশের দ্বারস্থ হয়েছিলেন এই শম্পা ঘোষ। IPC সেকশন 498A, 406, 120B এই তিনটি ধারা দিয়ে ওই যে মামলার নাম্বারটি বললাম সেই মামলা রুজু হয়। সেই সময় এই মামলায় দীপক ঘোষ গ্রেফতারির মুখে পৌঁছে গেছিলেন এবং উনি এই শম্পা ঘোষ তার পুত্রবধূ যখন অসহায়ের মতো অভিযোগ করছেন এবং আনুষঙ্গিক কিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ব্যবস্থা নেন এবং দীপক ঘোষকে দল থেকে সরিয়ে দেন। এরপর সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না, সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না, একটু আস্তে প্লিজ, সিপিএম এর পুলিশ অ্যারেস্ট করবে না, এমন এক রহস্যজনক রসায়নে দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবারকে কেন্দ্র করে কুৎসা করতে শুরু করলেন। নিট রেজাল্ট দেখা গেল
মামলা দুর্বল হয়ে গেল, দীপক ঘোষ অ্যারেস্ট হলেন না এবং শম্পা ঘোষ শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হয়ে অকাল মৃত। ফলে এই প্রাক্তন বিধায়ককে চাপে ফেলে এবং অ্যারেস্টটা করা হচ্ছে না, তুমি কুৎসা করো বলে যে মেলাইন করার জন্য যে রগরগে মিথ্যাচারগুলো করানো হয়েছে, সেগুলো যদি আজকে বিরোধী রাজনীতির উপাদান হয়, তাহলে এই বিরোধীদের দেখে আমাদের করুণা হচ্ছে, করুণা। ফলে মানুষকে আমরা আবার বলছি, সোশ্যাল মিডিয়ায় আমাদের কর্মীরা বুক চিতিয়ে উন্নয়নের রাজনীতির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে যেভাবে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে কুৎসা করা হচ্ছে, তার পরিবার টানা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শৈশবের ছবি নিয়ে। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ছবিতে, আর সোশ্যাল মিডিয়ায় কয়েকটা চতুষ্পদ সেটা লিখছে যে লতা বন্দ্যোপাধ্যায় নয়, ওটি মমতা বন্দ্যোপাধ্যায়, এইসব বলে পোস্ট হচ্ছে। সোশ্যাল মিডিয়াটা দায়িত্বজ্ঞানহীন অপপ্রচারের জায়গায় পরিণত হয়েছে। ফলে আমরা এর কড়া শুধু নিন্দা করছি না, দীপক ঘোষ প্রয়াত, দীপক ঘোষ কোনো প্রয়াত ব্যক্তির বিরুদ্ধে আমাদের কিছু বলা রুচি বিরুদ্ধ, কিন্তু যেহেতু তাকে কেন্দ্র করে কিছু পোস্ট হচ্ছে বা বিরোধী দলের এই তৎকাল নেতারা, যাদের উন্নয়ন নিয়ে বলার নেই, বাংলার স্বার্থে কাজ করেন না, যারা শুধুমাত্র এই মিথ্যাচারের উপর আছেন, তারা যখন এই ধরনের কাণ্ড কারখানা করেন, তখন একটু অতীতটা মনে করিয়ে দিতে হয়। 1997-98 সাল, তখন পুত্রবধূ শম্পা ঘোষ, তার বিরুদ্ধে অত্যাচারের জাস্টিস চেয়ে, যারা জাস্টিসের কথা বলেন, উই ওয়ান্ট জাস্টিস, তখন এই শম্পা ঘোষ উই ওয়ান্ট জাস্টিস বলে দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন। সেই সময় এই দীপক ঘোষকে কিন্তু জাস্টিস মমতা ব্যানার্জি তখন শম্পা ঘোষকে এইটুকু অন্তত জাস্টিস দিয়েছিলেন যে দীপক ঘোষকে তিনি দল ব্যবস্থা নিয়েছিল। কিন্তু সেই রাগ থেকে দীপক ঘোষ তিনি সিপিএমের পুলিশের সঙ্গে সুবিধা পেয়ে যে পুলিশ অ্যাটাক করবে না, কিন্তু মমতা ব্যানার্জির দিকে কাদা ছুটতে হবে। ফলে তখন এই ধরনের কিছু কাঁচা মিথ্যার উপাদান বাজারে আসে। আজকের এই উন্নয়ন বিরোধী বিরোধীরা সেই চটি বই নিয়ে বড় বড় কথা বলছে। তো তাহলে শম্পা ঘোষের জাস্টিসটা কে দেবে? মামলার নাম্বার বলে দিলাম, পুলিশ কাদের ছিল? সিপিএম এর ছিল। পুলিশ তৃণমূলের ছিল না, তখন পুলিশ ছিল সিপিএম এর। কেন অ্যারেস্ট হয়নি দীপক ঘোষ? কোন দরাদরিতে অ্যারেস্ট হননি? অ্যারেস্ট না হওয়ার বিনিময়ে কি কি করেছিলেন? এই প্রশ্নগুলোর উত্তর তো তাদের দিতে হবে। মানুষকে একটু ভেবে দেখতে অনুরোধ করি। চলো। পুলিশ আর কোনো পদক্ষেপ করছে না। তাকে দ্বিতীয় নোটিশ দেওয়া হয়েছিল, মেডিকেল সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছিলেন অসুস্থতার কারণ দেখে, এবং দ্বিতীয় নোটিশে কোনো সাড়া নেই। এরপরও কিন্তু পুলিশ পেরিয়ে গেল। দেখুন, পুলিশ তার আইনি দিকটা দেখছে। তো ফলে দলের তরফে যে বক্তব্যটা রাখা হয়েছিল, যে অনুব্রত মণ্ডল যে ভাষায়, তার যাই যা অভিযোগ থাকুক, অভিযোগ থাকতেই পারে কোনো পুলিশ কর্তার বিরুদ্ধে, কিন্তু যে ভাষায় তিনি বলেছেন, যে শব্দ ব্যবহার করেছেন, সেগুলো কোনো মতেই উচিত হয়নি, অন্যায় কাজ করেছেন। দল তাকে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চেয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন, দিল, এবং তিনি ক্ষমা চেয়ে নেন। দল সেটা নজর রাখছে, দল সেটা দেখছে, আর বাকি পুলিশের প্রসেসটা পুলিশ করছে। ফলে রোজই কোনো ডেভেলপমেন্ট কি হচ্ছে না হচ্ছে, এটা তো দল সেখানে মাথা গলাচ্ছে না, এটা পুলিশের পার্ট। আপনারা পুলিশকে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু এই ব্যাপারে দল এখনো পর্যন্ত নতুন করে কোনো মন্তব্য করবে না। অনুব্রতর হয়ে যে সওয়াল করছিলেন বিক্রমজিৎ, তাকে এদিকে পুলিশ ডেকে পাঠিয়েছে, যাকে ইতিমধ্যে তৃণমূল ছাত্র পরিষদ সাসপেন্ড করে দিয়েছে। এটা তো পুলিশের বিষয়। পুলিশের বিষয়ে কি বলা হয়েছে, কেন করেছে, পুলিশের সবকটা পদক্ষেপে কি করে দলের তরফ থেকে মন্তব্য হতে পারে? পুলিশ যদি নোটিশ দিয়ে থাকে, তাহলে যাকে দিয়েছে তিনি বলতে পারবেন গোটা বিষয়টা। এটা তো একটা আইনি প্রসেস। বিরোধীরা বলছে যে অনুব্রততে নরম, বিক্রমজিতে পুলিশও কঠোর, দলও কঠোর। কোন বিরোধী? সিপিএম বিরোধী?
তারা পুলিশের সঙ্গে ব্যবহার শেখাচ্ছে। সিপিএম দয়া করে একটু দেখাবেন, দয়া করে একটু লিখবেন যে সিপিএম এর জমানায় ক্রিমিনাল ধরতে গেলে ডিসি পোর্ট বিনোদ মেহতাকে কুপিয়ে জীবন্ত পুড়িয়ে টুকরো করে কেটে খুন করা হয়। ওসি তিলজলা গঙ্গাধর ভট্টাচার্যকে হত্যা করা হয়। সেই সিপিএম শেখাচ্ছে পুলিশের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে। সিপিএম এর সময় তো মেরে ফেলতো, সিপিএম তো ডিসি লেভেলেও খুন করত, ওসিকে দিন দুপুরে খুন করে দিত। ওদের কাছ থেকে শিখব। বিজেপি বিরোধী দলনেতা প্রকাশ্যে পুলিশকে বলছেন কি ভাষা, ডট 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 বাচ্চা, আপনারাও তো বিপ করে দেখিয়েছেন। ও আপনারা তো আবার ওদেরটা দেখান না, তো ওগুলো তো দেখাতে গেলেও বিপ দিয়ে দেখাতে হবে। অনুব্রত মণ্ডল খারাপ বলেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস একটা দল সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে বলে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাও। তারপরেও দল দেখছে, তারপরেও এফআইআর হয়েছে, পুলিশের ব্যাপারটা বলতে পারবে। কিন্তু বিরোধীদের কথা বলা সাজে না। সিপিএম পুলিশকে খুন করত, ডিসি বিনোদ মেহতাকে খুন করেছিল অন ডিউটি, ওসি তিলজলাকে খুন করেছিল অন ডিউটি। বিজেপি রাজ্যগুলোতে দেখুন সেখানের পুলিশের সঙ্গে কি কি হয়েছে, সেই লিস্টটা দিলে একটা প্রেস কনফারেন্সে শেষ হবে না। ফলে বিরোধীদের এগুলো মানায় না। তৃণমূল একমাত্র দলও সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে, নিন্দা করে, ব্যবস্থা নেয়, সতর্ক করে। বাকি কি কি হবে আপনারা দেখবেন। তদন্ত হবে, যদি প্রেসক্রিপশনে কোনো বিভ্রান্তি থাকে সেটা তদন্ত হবে। এ ব্যাপারে দল কোনো মন্তব্য করছে না। নিন্দা করা হয়েছে দলের তরফে, তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে, আর কোনো পদক্ষেপ ওনার বিরুদ্ধে নেওয়ার বা কোনো শাস্তিমূলক ব্যবস্থা, আর যদি কোনো ডেভেলপমেন্ট থাকে তাহলে নিশ্চিতভাবে দলের তরফে জানানো হবে। বীরভূম পুলিশের ওখানে ফোন করছেন সাধারণ নাগরিকরা, কেন অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হচ্ছে না? এই অডিও কিন্তু ভাইরাল হয়েছে। দেখুন, এটা তো সেই রহস্যের বিষয় যে এটা কেউ কোনো রাজনীতি করতে গিয়ে এরকমভাবে ফোন কেউ করাতেই পারেন, সেটা আবার নিজেরাই রেকর্ড করে বাজারে ছাড়তে পারেন। তো ওইভাবে যদি কল রেকর্ড হয় তাহলে আবার অনেকে যদি অন্য বাকিদের, যখন বিজেপির নেতারা করছেন পুলিশকে গালাগালি করছেন, সেগুলো যদি আপনারা দেখেননি, এক বিজেপি নেতা প্রকাশ্যে পুলিশকে অমুক অমুকের বাচ্চা, তো সেগুলো তখন গ্রেপ্তারের দাবি ওঠে না। তখন গ্রেপ্তারের দাবি কোথায় থাকে? তো এখন যদি সেরকম কিছু ফোন করিয়ে কল রেকর্ড বেরি করে দেওয়া হয় তখন কেমন লাগবে? আর কল রেকর্ড কাকেদের দেখাচ্ছেন? কলতান দাশগুপ্তর কল রেকর্ড কি হয়েছে? আমি তো আবার বলছি, ডাক্তারদের উপর সিপিএম হামলা করিয়ে তৃণমূল আর পুলিশের নামে দিতে গেছিল। কলতান দাশগুপ্তর ভয়েস আছে। আমি কুণাল ঘোষ বলছি, কলতান দাশগুপ্তর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন। যদি ওই কণ্ঠস্বর কলতান দাশগুপ্তর না হয় তা আমার বিরুদ্ধে মামলা করা হোক। আমি এরকম বলে চলেছি, আর যার নাম বলছি সে ব্যবস্থা নিচ্ছে না, এটা কোনো কাজের কথা হলো নাকি? অডিও ক্লিপ তো অনেক বেরোয়, অডিও ক্লিপের লড়াইতে যাবেন, সর্বনাশ হবে। 2016 এসএসসি নিয়োগ নিয়ে নতুন বিজ্ঞপ্তি যেটা রাজ্য সরকার জারি করেছিল, সেটা নিয়ে চ্যালেঞ্জ করে একটা হাইকোর্টে মামলা হলো। রাজ্য সরকার বারবার চাইছেন আইনি জট খুলে নিয়োগ হোক। সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের রিভিউ পিটিশন জমা দিচ্ছে, পাশাপাশি পরীক্ষা বা সুপ্রিম কোর্টের রায় মেনে বাকি পদ্ধতিটাও করা হচ্ছে। যারা চাকরি দিতে চায় না, যারা জট পাকাতে চায়, যারা এই ছেলে মেয়েগুলোর ভাগ্য নিয়ে খেলতে চায়, তারা বারবার কোর্টে গিয়ে বলেছে সবার চাকরি খেতে হবে, গোটা প্যানেল বাতিল করতে হবে, সবার চাকরি খাওয়ার মধ্যে পৈশাচিক আনন্দ দেখেছে এরা, তারাই আবার জট পাকাতে কোর্টে গেছে। দেখুন কারা যাচ্ছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় জট খুলতে চাইছেন, আর যারা চাকরিহারাদের চোখের জলের উপর রাজনীতি করতে চান, বিরোধী রাজনীতি করতে চান, তারা জট পাকাতে যাচ্ছেন। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডির কর্মীদের আর্থিক সাহায্য সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেটাকে চ্যালেঞ্জ করে আবার মামলা হলো, 4টে মামলা হলো। আচ্ছা, এবার ভেবে দেখুন, মমতা চাকরি খাওয়ার
রাজনীতি কারা করেছে? বিরোধীরা। কি বলেছে? গোটা প্যানেল বাতিল করতে হবে। কারা বলেছে? বিরোধীরা বলেছে। কোন বিরোধীরা? ত্রিপুরায় যাদের গোটা প্যানেল বাতিল হয়েছে, সেখানে তারা কি বলেছিল? কয়েকজনের ভুলের জন্য গোটা প্যানেল বাতিল হতে পারে না। সেই বিরোধীরা এখানে কি বলছে? সকলের চাকরি খেতে হবে। সকলের চাকরি খাওয়ার রায়কে দিল সুপ্রিম কোর্ট। আপত্তি কে করলো? মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? সকলের চাকরি রাখতে হবে, রিভিউ পিটিশন যাচ্ছে। পাশাপাশি ইন্টারিম পিরিয়ডে যাতে কেউ বিপদে না পড়ে তাদের সরকার কিছু রিলিফ স্টেপ নিচ্ছে। পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় মেনে পরীক্ষা পদ্ধতি প্রক্রিয়াটা জানিয়ে দিচ্ছে। তাহলে দেখুন, এই প্রক্রিয়াতেও মামলা। যে গ্রুপ সি গ্রুপ ডিকে তাদের বেতনের বিকল্প একটা সাপোর্ট আর্থিক পরিবারকে দিতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে মামলা। অর্থাৎ যারা বিপদে পড়ছে, মানুষকে বিপদে ফেলে চাকরি খেয়ে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করে বিরোধী রাজনীতি যারা করার চেষ্টা করছে, তাদের মুখোশগুলো খুলে এবার অন্তত চিনে নিন। তাদের গ্রুপ সি গ্রুপ ডি তাদের বেতন বন্ধ বলে তাদের পরিবারের স্বার্থে একটা রিলিফ সাধ্যমতো ব্যবস্থা করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আটকাতে কোর্টে যাচ্ছে। তো কারা মানুষের পাশে থাকছে আর কারা মানুষকে বিপদে ফেলছে আপনারা দেখুন সেটা। সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা হয়েছে অভিযোগ এনে স্কুল শিক্ষা দপ্তরের সচিব, স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান, নতুন শিক্ষা বোর্ডের সভাপতি আদালত অবমাননার নোটিশ পাঠানো আইনি। এটা তারা পাঠিয়েছেন, আইনি বিষয়, এখনই কোনো মন্তব্য করব না। নিশ্চয়ই যাদের কাছে গেছে তারা বা তাদের আইনজীবীরা যথাসময়ে উত্তর দেবেন। যাদের ভোটে গিয়ে আসছে দেখতে পাচ্ছি কখনো অপোজিশন কখনো তৃণমূলের নিজেদের মধ্যে বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট তৈরি হচ্ছে সামনে নির্বাচন, সেই জায়গায় কি বার্তা দেবে? তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ, এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসের পরিবার একটা এত বড় দল, এত বড় সংসার, কোথাও সবাই একটা জায়গায় সবাই একমত। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, গোটা পরিবারটা একটা ছাতার তলায় থাকে, 5টা জেনারেশন অন্তত একসঙ্গে কাজ করছে। আর বিজেপি হচ্ছে ছত্রভঙ্গ। দিলীপ ঘোষ তাকে কোণঠাসা করতে নেমে পড়েছেন সুকান্তবাবু, শুভেন্দুবাবুরা, আবার ওনাদের মধ্যে ঝগড়া। আদি বিজেপি, তৎকাল বিজেপি, সিপিএম এর মধ্যে সেলিম বিজেপি, সুজন বিজেপি। তো সব দিকে তো বিরোধীরা ছত্র খান, মানুষের সঙ্গে নেই, কিছু নেই, বাংলার উন্নয়নে নেই। আর তৃণমূল একটা পরিবারের মতো কাজ করছে। এখানে কোথাও কোথাও কোনো এলাকায় কারুর সঙ্গে কারুর দ্বিমত থাকতেই পারে, বাড়ির মতো ব্যাপার। কিন্তু যখন ভোট বা যখন মানুষের দরবারে যাওয়া, তখন নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই এক। বলছে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের দাবিতে করুণাময়ীতে একেবারে দেখা গেল গোষ্ঠী কোন্দল, দুই পক্ষের মধ্যে মারপিট, হাতাহাতি। মণ্ডল সভাপতি দীপঙ্কর দত্ত এবং যুব মোর্চার সম্পাদিকা, তাদের মধ্যে যুবত মারামারি হলো। ওই বুঝুন, অনুব্রত মণ্ডলের গ্রেপ্তার দাবি করতে যাচ্ছে, সেখানে সেই কর্মসূচি নিয়ে বিজেপির মধ্যে গোষ্ঠীবাজি হয়ে নিজেদের মধ্যে মারামারি করেছে। এবার বুঝুন, এই হচ্ছে বিজেপি। এরা নিজেদের দলের এক অংশের অন্য অংশের উপর আস্থা নেই। বাংলার মানুষ কেন আস্থা রাখবেন? বাংলার শত্রু, বাংলার অধিকারকে বঞ্চনা করে, বাংলার বকেয়া দেয় না, উৎসাহ করে। ওখানে গিয়ে সার্কাস দেখিয়েছে, নিজেদের মধ্যে মারামারি করছে। যাচ্ছে তৃণমূলের বিরুদ্ধে কর্মসূচিতে আর করছে নিজেদের মধ্যে মারামারি। এত বড় সার্কাস পার্টি আপনারা দেখুন। বিজেপি যখন এই নিজেদের মধ্যে মারামারি করছে, এখানে দেখা যাচ্ছে যে কাকদ্বীপের মধুসূদনপুর পঞ্চায়েতে ত্রাণগিরি নিয়ে বৈঠক, সে সময় তৃণমূলের নেতাদের মধ্যে চর ঘুষি রাখা। আরে দূর, এটা এত বড় রাজ্য, এতগুলো এমপি, এমএলএ, মন্ত্রী, কাউন্সিলর, পুরসভা, পঞ্চায়েত, সেখানে কোন জেলায় কোন পাড়ায় কার মিটিং এর মধ্যে দুজনের হয়েছে তার সঙ্গে তুলনা চলে এগুলো। এটা এত বড় দল, কোথায় কোন পাড়ায় কোন এলাকায় একটা নিজেদের মধ্যে মতপার্থক্য হয়েছে। মদ খেয়ে অভব্য আচরণ এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, সেই প্রতিবাদী যুবককে জয়নগরে তাকে পিটিয়ে মেরে ফেলল, আর তৃণমূলের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ। না, এগুলো এই কথায় কথায় তৃণমূল জড়ানোর কোনো মানে হয় না। মদ খেয়েছে তৃণমূল সমর্থক, আরে বিজেপির লোকেরা কি ধোয়া তুলসী পাতা? এফিডেভিট দিয়ে কোর্টে বলতে পারবে বিজেপির কেউ মদ খায় না? কোর্টে এফিডেভিট দেবে? বিজেপির মদ খায় না, সিপিএম এর মদ খায় না, কোর্টে এফিডেভিট দেবে? প্রতিবাদী যুবককে পিটিয়ে। আরে প্রতিবাদী, এত বড় একটা রাজ্য,
কোন পাড়ায় বিচ্ছিন্ন ঘটনা, ভালো ছেলে অনেক থাকে, খারাপ ছেলে কেউ কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটায়, কোন পাড়ায় কাদের সঙ্গে মারামারি, খারাপ ঘটনা হয়েছে, সবাই নিন্দা করছি। তার মধ্যে আবার তৃণমূল, তার মধ্যে আবার অমুকের কি আছে? যদি কেউ অসভ্যতা করে থাকে তো সে খারাপ, সেখানে আপনি সঙ্গে সঙ্গে সেটাকে তৃণমূল বলে ইয়ে করার কি? বিজেপির কয়েকজনের অডিও রেকর্ড দেবো নাকি? পুরুষ কণ্ঠ, মহিলা কণ্ঠ, ভাষাগুলো শুনবেন কি কি আছে? কথায় কথায় তৃণমূল। এফিডেভিট দিতে বলুন সিপিএম বিজেপিকে, আমরা মদ খাই না, এফিডেভিট দিতে বলুন। এলাকার মানুষের অভিযোগ যে পুলিশের সামনেই এলাকে হুমকি দিয়েছিল প্রতিবাদী যুবককে। আমি আবার বলছি ঘটনা খারাপ। যদি প্রকাশ্যে কেউ মদ্যপান করে থাকে, মদের ঠেক থাকে, থাকা উচিত নয়। সেখানে বাধা দেওয়ার জন্য যদি কারুর গায়ে হাত পড়ে থাকে, কাউকে মারা হয়, অত্যন্ত নিন্দার কাজ, প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত। কিন্তু সামাজিক এই ধরনের অপকর্মের জন্য পাড়ায় পাড়ায় সব জায়গা থেকে গিয়ে তৃণমূল খুঁজে বের করে দিনের শেষে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, এইটা অন্তত বন্ধ করুন। এটা হতে পারে। কিন্তু এই বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ করা, আম চুরি করা, এই ক্ষেত্রে আমরা দেখছি ইনটলারেন্সটা বেড়ে যাচ্ছে। কিচ্ছু দেখেননি, 2 বিঘা জমির সময় থেকে জমি চুরির অভিযোগ আছে, ঠিক আছে? তো অন্যায় কাজ অতীত যুগ থেকে হয়ে এসছে। এখন এইসব ফেসবুক, টুইটার আছে, মোবাইলে ক্যামেরা বলে কথায় কথায় জিনিসগুলো একটু সামনে দেখা যায়। খারাপ জিনিস আছে, এখন তুলনায় অনেক কমছে, কিন্তু যেগুলোই ঘটছে সেগুলো আমরা সবাই জানতে পারছি, আগে আমরা জানতে পারতাম না। সিপিএম জমানায় যদি আজকের মতো মোবাইল, ফেসবুক, এক্স হ্যান্ডেল আর ফোনের ক্যামেরা থাকতো, 34 নয় 3 থেকে 4 বছরের মধ্যেই সরকারটা পড়ে যেত। পানিহাটিতে তৃণমূলের এক স্থানীয় নেতা মহিমের বাড়ি থেকে প্রচুর কার্তুজ উদ্ধার করা হয়। বেআইনি কাজ করা থাকলে পুলিশ ধরবে। পুলিশ যদি উদ্ধার করে থাকে তো ধরবে। আমরা তো একবারও বলছি না যে তৃণমূলের কেউ খারাপ কাজ করলে ধরবেন না, আমরা তো বলছি তৃণমূলের খারাপ কাজ করলে ধরুন। তো পুলিশ যদি ধরে তো তাহলে তো সেটা তৃণমূলের ক্রেডিট, পুলিশেরও ক্রেডিট। এর মধ্যে আর ইয়ের কি আছে? বাংলায় কখনো কার্তুজ ধরা পড়েনি? লালবাজারের পাশে রশিদ খানের বাড়িটা আরডিএক্সে উড়ে গেল, একটা সিপিএম নেতা ধরা পড়েছে? সিপিএম দলের থেকে সাসপেন্ড করেছিল 6 জনকে, পুলিশকে দিয়ে তো একজনকেও অ্যারেস্ট করায়নি। সিপিএম জমানায় রশিদ খানের কেলেঙ্কারিতে 100 জনের বেশি হতাহত হলো, তখন তো একজনও অ্যারেস্ট হয়নি। সিপিএম নেতা কেন হয়নি? সবাই জানতো ওখানে কাদের কাদের সম্পর্ক। এই ঘটনাটাতে একটা টুইট এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা, এবং তাতে নির্মল ঘোষের ছবি দেওয়া হয়েছে এবং এতে লেখা হয়েছে যে এই নঈমকে খুঁজে বার করতে ডিজি রাজীব কুমার কথা বলতে পারে নির্মল ঘোষের সাথে, মানে জুড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে পাশে একটা ছবি পোস্ট করে। না, আমার মনে হয় এগুলো যার সমস্তটা জ্ঞাতার্থে আছে তিনি তো পোস্ট করছেন নিশ্চয়ই, ফলে পুলিশ তো তাকেই আগে যদি জিজ্ঞাসাবাদ করেন সব থেকে ভালো হয়। যিনি বলতে পারছেন কোনো জিনিসের সূত্র ধরিয়ে দিচ্ছেন, সূত্রধর, এখানে জেরা করলে জানা যাবে, ওখানে জেরা করলে জানা যাবে, তাকে কেসে পার্টি করে তাকে জিজ্ঞাসাবাদ করলেই নিশ্চয়ই পুলিশ সহযোগিতা পাবে। তো তিনি থানায় গিয়ে স্টেটমেন্ট রেকর্ড করান, কেসে পার্টি হন। কিছুদিন আগেই 5 জন উদ্ধার হয়েছিল ধর্মতলা থেকে, তার মধ্যেই আবার পানিহাটি থেকে উদ্ধার হলো। এই যে তো অত্যন্ত ভালো জিনিস হচ্ছে, পুলিশ তো উদ্ধার করছে। আগে তো উদ্ধার হতো না, ফাটতো। সিপিএম জমানায় একটা গোটা বাড়ি রাইটার্সের পাশে, লালবাজারের পাশে ব্লাস্ট হয়ে 100 জনের বেশি হতাহত, বাংলার বৃহত্তম সন্ত্রাসবাদী কাজ। সিপিএম জমানায় ইউএসআইএস এর সামনে জঙ্গিরা গুলি করে পুলিশদের হত্যা করে দিয়েছিল, তখন কোথায় ছিলেন আপনারা? তো ফলে এখন বহিরাগতরা যখন ওপাশ থেকে বিএসএফ এর গাফিলতিতে ওপাশ থেকে ঢুকছে, অন্য রাজ্য থেকে এসে অস্ত্র সাপ্লাই দিচ্ছে, তো পুলিশ উদ্ধার করছে, তো ভালো কাজ। এখানে তো কার্তুজ উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে। কিন্তু কলকাতা পুলিশের সিকিউরিটি বন্ধ তদন্ত করে তার 300-র বেশি ভুয়ো বার্থ সার্টিফিকেট যেটা উদ্ধার করেছে, এগুলো উত্তর এবং দক্ষিণ চব্বিশ বিভিন্ন গ্রাম পুলিশকে এই জন্য অভিনন্দন যে বেআইনি কাজ যারা করছে, যেসব চক্র কাজ করছে, যুগে যুগে করে এসছে এবং ধরা পড়েনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় সেগুলোকে টার্গেট করে পুলিশ যে ধরছে, এটা অত্যন্ত পুলিশ এবং প্রশাসন ভালো কাজ করছে। আজকে দিল্লিতে বিজেপি এনডিএ বিরোধী ইন্ডিয়া কনস্টিটিউশন ক্লাবে তারা বৈঠক করে, তাদের তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম সবাই ছিল, সকলে মিলে সই করে আবার প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছে বিশেষ অধিবেশন ডাকা। বিশেষ অধিবেশন সংসদের
ডাকা অত্যন্ত জরুরি, এবং এই আওয়াজটা প্রথম তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, তার পরিষ্কার বক্তব্য ছিল যে এই পহেলগাঁও পরবর্তী এই সংঘাতমূলক পরিবেশে এই সময়টা আমরা দেশের স্বার্থে, সংহতির স্বার্থে সেনাবাহিনীকে সমর্থনের প্রশ্নে আমরা কেন্দ্রকে সমর্থন করছি। সেই কারণেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় প্রতিনিধি দলে, সর্বদলীয় প্রতিনিধি দলে বিদেশ সফরে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক সেখানে দক্ষতার সঙ্গে সেরা পারফর্মার হিসেবে ভারতবর্ষের কণ্ঠের প্রতিধ্বনি করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই তারপর কি কি হলো, তো এগুলো তো সংসদে আলোচনা হওয়া দরকার। এই এই পহেলগাঁও ঘটনার পরবর্তী অবস্থায় কি কি ঘটলো এটা তো জানার অধিকার আছে দেশের। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। তো সেই দাবিতেই বাকি সব দল এক এক করে এগিয়ে আসছে, এবং তারা এক জায়গায় বসে সেই দাবিতে ঐকমত্যের ভিত্তিতে চিঠি দিয়েছেন। এটা তো অবশ্যই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই এই দাবিটা অত্যন্ত যুক্তিসম্মতভাবে তিনি পেশ করেছেন। গতকাল মন্ত্রিসভার বৈঠকে ৪৪,০০০ আরো চাকরি হবে তার কথা বলা হয়েছে। এই সরকার কর্মসংস্থানের চেষ্টা করছে, চাকরি বিপুল সংখ্যায় হচ্ছে, চাকরি থেকে স্বনির্ভরতা, বিভিন্নভাবে মানুষের আয় বাড়ানো। এখানে আপনারা যদি দেখেন তথ্য, তাহলে সারা দেশের গড়ের সঙ্গে বেকার বাড়ার যে গড় সারা দেশে, তার উল্টো ছবিটা হচ্ছে পশ্চিমবঙ্গে। এখানে কিন্তু আয় বৃদ্ধি এবং কর্মসংস্থানের গড়টা বাড়ছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এবং সরকারের পৃষ্ঠপোষকতায় দুভাবেই কর্মসংস্থান যাতে বাড়ে সে তার উপর নজর দিচ্ছে। এবং গতকাল মন্ত্রিসভা আরেকটা সিদ্ধান্ত হয়েছে আদানি তাজপুর। কোনো মন্তব্য করবো না, প্রশাসনের বিষয়। আচ্ছা, একটা বিষয় বলছি, যে এই যে স্মার্ট মিটারের বিরোধিতায় বিভিন্ন জেলায় কোনো মন্তব্য করছি না। ওকে, থ্যাংক ইউ। আরেকটা ওই যেভাবে বিপর্যয়টা হয়েছে উত্তরবঙ্গে সেই জায়গা থেকে প্রশাসনিক শিলিগুড়ি প্রশাসনিক 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 উত্তরবঙ্গ